ধরো পি একটা বল এই দিক বরাবর এবং কিউ একটা বল এই দিক বরাবর, এদের লব্ধি হচ্ছে আর, এই দিক বরাবর আছে। তো এই লব্ধি আর এই পি বলের সাথে আলফা কোণ উৎপন্ন করে এবং কিউ বলের সাথে বিটা কোণ উৎপন্ন করে। তাহলে লব্ধি আর পি বলের সাথে আলফা কোণ উৎপন্ন করে আর কিউ বলের সাথে বিটা কোণ উৎপন্ন করে। যদি হয় তাহলে লব্ধির সাইন সূত্রটা হচ্ছে এরকম, যে পি ডিভাইডেড সাইন বিটা ইকুয়াল হচ্ছে কিউ ডিভাইডেড সাইন আলফা ইকুয়াল হচ্ছে আর ডিভাইডেড সাইন আলফা প্লাস বিটা। যখন পি বল তখন হচ্ছে তার বিপরীত কোণটা নিব, কিউ বলের সাথে যেটা আছে সেটা। যখন কিউ বল তখন পি এর সাথে যেটা আছে সেটা নিব। তাহলে পি বাই সাইন বিটা, পি বাই সাইন বিটা, কিউ বাই সাইন আলফা। আর যখন আর নিব তখন দুটাই নিব, আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এটা হচ্ছে লব্ধির সাইন সূত্র, পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা ইকুয়াল আর বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, এরপর হচ্ছে সমানুপাতিক বল। ধরো পি একটা বল এবং কিউ হচ্ছে আরেকটা বল। এই পি বল এবং কিউ বলের লব্ধি হচ্ছে এই দিক বরাবর। তোমরা আগেই দেখছিলাম দুটি বল যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু মান এবং দিকে প্রকাশ করে, তাহলে ওই সামান্তরিকের ওই বলদ্বয়ের ছেদবিন্দুগামী যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের মান এবং দিককে নির্দেশ করবে লব্ধি। তো ধরলাম পি বল এবং কিউ বলের লব্ধি হচ্ছে এই দিক বরাবর। তো এইবার যদি আমি এইখানে বলটাকে একটু বৃদ্ধি করি, ধরলাম বৃদ্ধি করার পর এই বলটা হয়ে গেছে হচ্ছে ধরো আর, আর এই বলটাকে বৃদ্ধি করার পর এই বলটা হচ্ছে টোটাল এস। এস বলতে কিন্তু শুধু এইটুক না, আর আর বলতে কিন্তু শুধু এইটুক না, আর হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত বলের পরিমাণ এবং দিক। এবং যদি এই লব্ধির দিক একই থাকে, এই দিক বরাবর হচ্ছে তাদের লব্ধি, তাহলে পি বল এবং কিউ বলের লব্ধি হচ্ছে এই দিক বরাবর। এবং পি বলটাকে বাড়াই আমরা আর পরিমাণ বানাইছি এবং কিউ বলটাকে বাড়াই আমরা এস পরিমাণ বানাইছি। যদি আর এবং এস এই দুই বলের লব্ধিটাও এই দিক বরাবর হয়, তাহলে পি ডিভাইডেড কিউ ইকুয়ালস টু আর ডিভাইডেড এস লেখা যায়। মানে এই দুই বলের অনুপাত, এই দুই বলের অনুপাত এবং এই দুই বলের অনুপাত সেই। বোঝা গেল? আচ্ছা, এখানে শর্তটা কি বলো দেখি। লব্ধির দিক অপরিবর্তনীয় থাকতে হবে, এটা একটা কন্ডিশন, যে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকে তাহলে আমরা লিখতে পারবো পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস লিখে নাও। হ্যাঁ, সায়েন্স, আর্টস, কমার্স, কলা, তারপরে হচ্ছে আরো তো বেশ কিছু সেকশনের পরীক্ষা হয় তাই না? যেমন ঢাবি এ ইউনিট হচ্ছে বা ক ইউনিট হচ্ছে সায়েন্সের, মানে আমরা যারা তাদের। বি আমি জানি না কাদের, সম্ভবত আর্টসের বা এরকম এই বিষয় আছে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, ওটা হচ্ছে সায়েন্সের মানে আমাদের। হুম। ও আচ্ছা, সায়েন্স হচ্ছে এমন একটা ব্যাকগ্রাউন্ড যে এখান থেকে সব দিকেই যাওয়া যায়, মানে আর্টস এর পরীক্ষা দিতে দিতে পারবে, তো তুমিও পারবে। এই জন্য হচ্ছে ওরা অপশন চাই যে আসলে টার্গেটটা আসলে কি, যে সায়েন্সের দিকেই থাকবো নাকি অন্য দিকে চলে যাবো। ক সায়েন্সের
মানে এইভাবে 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 স্পেসিফাইড করা যায় না যে কই কি সায়েন্সের, যে যেটা যেভাবে নিচ্ছে সেটা। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট হচ্ছে সায়েন্সের, তারপরে জাহাঙ্গীরনগরের ডি ইউনিট হচ্ছে সায়েন্সের, ডি আর আরেকটা ইউনিট আছে সম্ভবত, দুইটা আর কি, একটা বায়োলজি রিলেটেড আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, দুইটা আলাদা আলাদা পরীক্ষা হয়। মানে ইন জেনারেল ক হচ্ছে সায়েন্সের, বাকিগুলো হচ্ছে আস্তে ধীরে, মানে ভার্সিটি ক বলতে আমরা এই সায়েন্স কি বুঝি নর্মালি, এটা হচ্ছে আরেকটু কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে একই ক্রমে আচ্ছা ধরো এই একটা ত্রিভুজ, ধরো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই দিক বরাবর একটা বল আছে, এই দিক বরাবর আরেকটা বল এবং এই দিক বরাবর আরেকটা বল, এই বলগুলো কি একই ক্রমে আছে না? একই ক্রমে বলতে এখান থেকে এদিক, তারপরে এই দিক, তারপরে এই দিক, উল্টা হয়েছে কি কখনো? যদি এরকম হয় তাহলে এদের লব্ধি হয় শূন্য। যদি তিনটি বলকে ত্রিভুজের তিনটি বাহুর একই ক্রমে এবং মানে বোঝানো সম্ভব হয়, তাহলে ওই তিনটা বলের লব্ধি শূন্য হবে আসলে। এই বলগুলো আসলে একটা বিন্দুতে এইভাবে কাজ করে। তো এই যে এই বলটাকে আমরা এই যেখানে দিব, এর আগেও দেখছিলাম এরকম, এই বলটাকে আমরা এখানে দিব এবং এই বলটাকে আমরা এখানে দিব, তাহলে এদের লব্ধি কি হবে? শূন্য হবে। বাংলায় লিখি কথাটা, লিখবে এইভাবে যে একই ক্রমে আচ্ছা কোন বিন্দুতে আগে লিখো, হ্যাঁ, তাহলে জিনিসটা সুন্দর হবে। কোন বিন্দুতে তিনটি বল যাহা ত্রিভুজের একই, যাহা ত্রিভুজের একই ক্রমে, হ্যাঁ আসো, তিনটি বলের মান ও দিককে নির্দেশ করে। কোন বিন্দুতে তিনটি বল যাহা ত্রিভুজের একই ক্রমে তিনটি বলের মান এবং দিককে নির্দেশ করে, তাদের লব্ধি সর্বদা শূন্য। লিখে নাও, কথা হবে না, তাড়াতাড়ি লিখো। এই গল্প হবে না, শেষ, এটা লেখা শেষ, তাড়াতাড়ি। কোনো সাউন্ড হবে না, একদম চুপ, দেখি দেখি কেমন লাগে চুপ থাকলে। হ্যাঁ, কত শান্তি লাগতেছে মাথায়। তাড়াতাড়ি তো লাগে। কুমুদিনের তো পরীক্ষা শেষ, হ্যাঁ, হ্যাঁ, কুমুদিনের তো পরীক্ষা শেষ, হাসানের, মাশাআল্লাহ, আর ফজিলাতুন নেসা 4 তারিখ শেষ। এই তো এই সপ্তাহ শেষ হইলে আগামী সপ্তাহ থেকে টাইম শেষ হবে। বৃহস্পতি শুক্র 2:30টায়।
আর রবি মঙ্গল তো সাথে আছেই। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা ঢুকবো হচ্ছে 16 নম্বর প্রবলেমটাতে। এটুক তো কিছু পারছো না? একটু খেয়াল করলো 16 নম্বর প্রবলেম কি বলছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে দুটি বলের অন্তর্ভুক্ত কোণ π/3 থেকে 2π/3 ঘোরালে লব্ধি অর্ধেক হয়। ধরো দুটা বল আছে, ওই বলের মধ্যবর্তী কোণ π/3 ছিল। তো যদি π/3 থেকে আমরা 2π/3 পরিমাণ বাড়াই দিই, তাহলে লব্ধি কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। একটি বলের মান 1, একটি বলের মান 1 একক হলে অপরটির মান নির্ণয় করো। তাহলে ধরো একটা বল পি, এটা আমাদের দেওয়া আছে 1, আরেকটা বল কিউ, এটা আমরা জানি না। প্রথম শর্ত অনুসারে এই পি বল এবং এই কিউ বলের মধ্যবর্তী কোণ ছিল π/3, π/3। দ্বিতীয় শর্ত অনুসারে কি, যে পি বল এই হচ্ছে আমাদের কিউ বল, এদের মধ্যবর্তী কোণ ছিল π/3। তো এখানে আরো কি বাড়ানো হয়েছে? 2π/3 পরিমাণ বাড়ানো হয়েছে। 2π/3 মানে কি বলতো? 120, 120 ডিগ্রি। আর এখানে কত আছে? 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি তাহলে কত হলো? 180 ডিগ্রি হলো না? তাহলে বলটা কি পুরা এইদিকে, এদিক বরাবর চলে আসবে আর কি। এটা হবে লব্ধি বল। আর এটা হচ্ছে লব্ধি বল না, সরি, এটা হচ্ছে এবার কিউ বল আর কি, কিউ প্রাইম ধরলাম আর কি। তাহলে বলি আরেকবার। তো ওরা বলতেছে যে পি বলের মান 1, কিউ বল আমরা জানি না কি, বের করবো। তো পি বল এবং কিউ বলের মধ্যবর্তী কোণ হচ্ছে π/3, ধরলাম এদের লব্ধি মান হচ্ছে আর। তো বলা হচ্ছে যে এই পি বল এবং কিউ বল, এই কিউ বলকে যদি আমরা আরো 2π/3 পরিমাণ ঘুরাই ফেলি, তাহলে এদের যে লব্ধি সেটা কোন দিক বরাবর হবে দেখি, বলো দেখি। এই পি বল এবং কিউ প্রাইম বলের লব্ধি হয়তো বা এই দিক বরাবর কোনো একটা জায়গায় হবে। তো এই লব্ধির মানটা আগে যে লব্ধি ছিল তার থেকে অর্ধেক হয়ে যায়, r/2 হয়ে যায়। এই হচ্ছে শর্তগুলো। তো এইটুক ব্যবহার করে আমাকে কি করতে হবে? এই কিউ বলের মানটাকে বের করতে হবে। তাহলে প্রথম কথায় আসি, এটাতে আসি। তাহলে এখানে r স্কয়ার ইকুয়ালস টু কি হবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos π/3। তাহলে r স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, বলো দেখি কত হয়? cos 60 মান হাফ, হাফ। তাহলে r স্কয়ার ইকুয়ালস টু ফাইনালি আসতেছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস pq। আমরা কি পি এর মানটা জানি? পি এর মানটা তো জানি 1। তাহলে 1 প্লাস কিউ স্কয়ার প্লাস পি ইন্টু 1। তাহলে পি এর মানটা তো জানি 1 ইন্টু কিউ, 1 ইন্টু কিউ। তাহলে কিউ স্কয়ার প্লাস কিউ প্লাস 1। এটা হচ্ছে আমরা প্রথম কন্ডিশন থেকে পাইলাম। এখন এখন খেয়াল করিও, যখন হচ্ছে বলটা পি এবং কিউ প্রাইম, তখন লব্ধি হচ্ছে কত? r/2। তাহলে আমরা নিব r/2 হোল স্কয়ার ইকুয়ালস টু, তাহলে হবে কি পি স্কয়ার প্লাস, আমি কি কিউ প্রাইম দিব নাকি কিউ দিব বলতো? আচ্ছা, এই বলটা কি চেঞ্জ করা হয়েছে? মানে মানটা কি চেঞ্জ করা হয়েছে? আমি কিউ প্রাইম দিয়েছি জাস্ট কেন, মানে এটার মধ্যে ডিফারেন্স বোঝানোর জন্য। কিন্তু এই বলটাকে কি করা হয়েছে? জাস্ট ঘোরানো হয়েছে। এই বলের মান কি চেঞ্জ হয়েছে? না, তাহলে তো কিউই দিব, কিউ স্কয়ার। আচ্ছা, আচ্ছা ধরো এটা আমি দিলাম না, এইভাবে, এইভাবে দিলাম, সমস্যা আছে? কিন্তু হ্যাঁ 180 কিভাবে বলতেছি, বলো এইটুকু কত, আর ঘুরাইছি কতটুকু? 2π/3 পরিমাণ। তাহলে 2π/3 কত? 120। আর ছিল কত এইখানে, মানে এইখান থেকে এটাকে এইভাবে ঘুরাইছি 120 পরিমাণ। এটা এখানে ছিল, এটাকে আমরা 120 পরিমাণ এদিকে ঘুরাইছি। তাহলে অলরেডি এখানে এই এক্স অক্ষের সাথে তো 60 ডিগ্রি ছিলই, আর 120 ঘুরাইতে টোটাল কত আছে, মানে এইটুকুর সাথে কোনটা 180 ডিগ্রি না? এইভাবে পাইছি হচ্ছে। না, আমরা তো ঘড়িকাটার বিপরীত দিকে নিয়ে যাবো। আচ্ছা, যদি উল্টা দিকে হইতো, তুমি এটা ভাবতেছো, তাহলে প্রশ্ন বলাই থাকতো যে ঘড়িকাটার দিকে এতটুকু পরিমাণ ঘোরানো হয়েছে, ঠিক আছে? তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তাহলে ছিল হচ্ছে π/3, আর আমরা ঘুরাইছি হচ্ছে 2π/3 পরিমাণ।
তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড 4 ইকুয়ালস টু পি এর মানটা তো 1 প্লাস কিউ স্কোয়ার তো বের করবো প্লাস 2 ইন্টু 1 ইন্টু কিউ কস ভেঙে দেখছো হচ্ছে কস এত তাহলে কস 180 ডিগ্রি বলো তো কস 180 ডিগ্রি মান কত -1 কস 0 ডিগ্রি মান কত 1 তাহলে কস 180 মান -1 তাহলে একবার বসাই দেই -1 আর আর গুণ করে দাও তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু 4 প্লাস 4 কিউ স্কোয়ার মাইনাস হয়ে গেল 4 ছিল তার উপরে 8 তাহলে 8 কিউ দেখো তো আমরা অলরেডি আর স্কোয়ার একটা মান বের করে রাখছি না ধরলাম এটা 1 নম্বর ইকুয়েশন এবার লিখবা 1 নং হতে 1 নং হতে তাহলে এখানে ছিল আর স্কোয়ার ইকুয়ালস টু এত আর আমরা জানি আর স্কোয়ার ইকুয়ালস টু এত তাহলে এই আর স্কোয়ারের এই মানটা এখানে বসাই দিব ধরো এটা 2 নম্বর তাহলে এখানে লিখবা 1 ও 2 নং হতে 1 ও 2 নং হতে তাহলে এখানে আছে কিউ স্কোয়ার প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু এখানে আছে হচ্ছে 4 কিউ স্কোয়ার মাইনাসের 8 কিউ আর আছে হচ্ছে প্লাসের 4 তাহলে এগুলো কি এই পাশে নিয়ে যাও তাহলে এখানে আছে কিউ স্কোয়ার এখানে আছে 4 কিউ স্কোয়ার তাহলে হয়ে গেল 3 কিউ স্কোয়ার এখানে আছে কিউ আর এখানে আছে মাইনাসের 8 কিউ এটা কি বেশি নিলে হবে মাইনাসের 9 কিউ 1 4 তাহলে প্লাসের 3 থাকবে তো 3 দ্বারা ভাগ করে দাও কিউ স্কোয়ার মাইনাসের 3 কিউ প্লাসের 1 ইকুয়ালস টু 0 তাহলে কিউ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2 এটা কি সাধারণ সমাধান না ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ তাহলে এই দ্বিঘাত সমীকরণ সমাধান হচ্ছে x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড টু a এটা তাহলে আমরা এই সূত্রটা এখানে ফেলবো তাহলে এখানে a হচ্ছে 1 b হচ্ছে মাইনাসের 3 আর c হচ্ছে 1 তাহলে মাইনাসের বি তাহলে মাইনাস আর মাইনাসের 3 তাহলে প্লাসের 3 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার এই মাইনাস এর স্কোয়ার গুলো হয় 9 মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু সি হচ্ছে 1 ডিভাইডেড 2 ইন্টু এ হচ্ছে এখানে কত 1 তাহলে 3 প্লাস মাইনাস রুট ওভার অফ 5 ডিভাইডেড 2 তাহলে কিউ এর মানটা হচ্ছে হয় 3 প্লাস রুট ওভার অফ 5 ডিভাইডেড 2 অথবা 3 মাইনাস রুট ওভার অফ 5 ডিভাইডেড 2 এই হচ্ছে এই অঙ্কের সমাধান শেষ তাহলে পরেরটা খেয়াল করি দেওয়া আছে হচ্ছে 17 বলা হচ্ছে পি ও কিউ বলদের বৃহত্তম লব্ধি ও ক্ষুদ্রতম লব্ধি একটি বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত তাহলে আমাদের এখানে বলা আছে যে পি একটি বল কিউ একটি বল এটা প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে যেগুলো দেওয়া থাকে সেগুলো ব্যবহার করে অ্যান্সার দেওয়া যায় কিন্তু প্রশ্নে দেওয়া থাকে না সেটা ব্যবহার করে অ্যান্সার দেওয়া যায় না যেমন ধরো এখানে পি আর কিউ দেওয়া আছে না তাহলে অ্যান্সারে পি আর কিউ আসতেই পারে এবং অ্যান্সারটা দেওয়া যাবে কিন্তু ধরো তুমি একটা কিছু ধরে নিছো মানে কোনো কাজ করার সুবিধার্থে তুমি একটা কিছু ধরে নিছো তোমার ধরা দেওয়া জিনিস দিয়ে কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না প্রশ্নে যে জিনিসপত্র দেওয়া আছে তার রেফারেন্সে অ্যান্সার দিতে হবে তাহলে পি এবং কিউ দুটি বল এর মধ্যে হচ্ছে পি বলটা বড় কিউ বলটা হচ্ছে ছোট বলা হচ্ছে এই দুই বলের লব্ধি বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম যে লব্ধি আছে এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে লব্ধি কত হবে তাহলে ব্যাপারটা এরকম মুছে দিলাম হ্যাঁ তাহলে এখানে বলা আছে দুটি বল
দুটি বল হচ্ছে পি কমা কিউ, যেখানে পি ইজ গ্রেটার দেন কিউ। তাহলে বলো দেখি বলদ্বয়ের বৃহত্তম লব্ধি কত হবে? বৃহত্তম লব্ধি, বৃহত্তম লব্ধি, ওই যে আর ম্যাক্সিমাম পি প্লাস কিউ ছিল না, আমি ধরলাম বৃহত্তম লব্ধি হচ্ছে আর ওয়ান, সেটা হচ্ছে পি প্লাস কিউ। বলদ্বয়ের ক্ষুদ্রতম লব্ধি ধরলাম আর টু, সেটা হচ্ছে পি মাইনাসের কিউ। ওরা প্রশ্নে বলতেছে যে এই আর ওয়ান এবং এই আর টু এদের মধ্যবর্তী কোন হচ্ছে আলফা। তাহলে আমাদের আর এবং দিক নির্ণয় করতে বলছে, মানে লব্ধি এবং দিক নির্ণয় করতে বলছে। তাহলে এই দিক আর এই লব্ধি কি এই পি বল আর কিউ বলের? না, এই পি বল কিউ বল দ্বারা সৃষ্ট বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি যে সেটা। তাহলে ইন সেন্সে বলো দেখি এই আর এর মানটা কত হওয়া উচিত? আর স্কোয়ার ইকুয়ালস টু আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান আর টু কস আলফা। এই এখানে যে আর ওয়ান আর আর টু সেটা কি প্রশ্নে দেওয়া আছে? এটা আমরা ধরে নিয়েছি, এটা দিয়ে অ্যান্সার দেওয়া যাবে না। তাহলে বলো দেখি আর ওয়ান কত? পি প্লাস কিউ, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস আর টু হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু আর ওয়ান হচ্ছে পি প্লাস কিউ ইন্টু আর টু হচ্ছে পি মাইনাস কিউ কস আলফা। তো এটা তো আর স্কোয়ারই আছে এখনো, এটা আর স্কোয়ার ইকুয়ালস টু, খেয়াল করিও, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা কি? টু, টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ফর্মুলা প্লাস টু ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কিউ স্কোয়ার কস আলফা। বুঝছি? তাহলে এখানে আছে টু পি স্কোয়ার আর এখানে আছে টু পি স্কোয়ার কস আলফা, এখানে আছে টু পি স্কোয়ার, এখানে আছে টু পি স্কোয়ার কস আলফা। তাহলে টু পি স্কোয়ার কমন নেওয়া যায় না ওয়ান প্লাস কস আলফা দিয়ে, এই যে টু পি স্কোয়ার, এই টু পি স্কোয়ার কস আলফা, তাহলে টু পি স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস কস আলফা হচ্ছে। আবার এখানে টু কিউ স্কোয়ার, এখানেও মাইনাসের টু কিউ স্কোয়ার কস আলফা, তো টু কিউ স্কোয়ার কমন নিলে কি হবে বলো দেখি? ওয়ান মাইনাসের কস আলফা হবে, তাই তো হচ্ছে। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু টু পি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস টু এ, ওয়ান প্লাস কস টু ইন্টু আলফা বাই টু, তাহলে টু কস স্কোয়ার এ, এ মানে তো আলফা বাই টু, প্লাস টু কিউ স্কোয়ার ওয়ান মাইনাস কস টু এ, টু, টু সাইন স্কোয়ার এ, তাহলে এখানে এ হচ্ছে আলফা বাই টু। আমরা লব্ধি প্রায় পেয়ে গেছি, তাহলে আর ইকুয়ালস টু এখানে হচ্ছে ফোর পি স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু, আর এখানে হচ্ছে ফোর কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু। তাহলে একবারে রুট করে দিব, দিলাম রুট, ফোর কমন, এখানে ফোর কমন, তাহলে পি স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু, পি স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু প্লাস এখানে হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু। সুতরাং আর ইকুয়ালস টু টু রুট ওভার অফ পি স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু। দেখছে লব্ধি। এবার আমরা দিক নির্ণয় করব। এটা কি বুঝছি না ঝামেলা স্যার? বুঝছে। এবার ধরলাম যে এই লব্ধি আর এই আর ওয়ান বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে বলো দেখি ট্যান থিটা কি হচ্ছে? ট্যান থিটা আমি যেহেতু আর ওয়ান এর সাথে দিচ্ছি তাহলে আর ওয়ান সিঙ্গেল থাকবে, তাই না? আর ওয়ান হচ্ছে এখানে আর টু কস আলফা আর টু সাইন আলফা, তাহলে থিটা ইকুয়াল কি হবে তাহলে ফাইনালি ট্যান ইনভার্স এই আর টু হচ্ছে পি মাইনাস এর কিউ সাইন আলফা, আর ওয়ান হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর টু হচ্ছে পি মাইনাস এর কিউ কস আলফা। তাহলে এটা একটা অ্যান্সার, এই যে লব্ধি এটা একটা অ্যান্সার আর কোণ এটা একটা অ্যান্সার। এগুলো কিন্তু দেখা যাবে যে এমসিকিউ তে চলে আসবে, তোমাকে বলবে যে 5 নিউটন এবং 3 নিউটন মানের দুটি বলের
বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, ওই লব্ধির মান এবং দিক নির্ণয় করো। তাহলে এটার প্রসেসিং করে আসলে এতটুকু লাগবে। যদি এমসিকিউতে দেয় তাহলে আমাকে বাধ্য হয়ে কি করতে হবে, যে এই লাইনটা আর এই লাইনটা মনে রাখতে হবে। মনে রাখলে ইজিলি সলভ করে ফেলা যাবে। শেষ। তাহলে পরেরটা বলি। এখানে বলা হচ্ছে 19 নাম্বারটাতে যে 8 নিউটন এবং 5 নিউটন মানের দুটি বলের লব্ধি বৃহত্তম বলের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বল দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তাহলে 8 নিউটন 5 নিউটন বৃহত্তম বলের সাথে 45 ডিগ্রি। তাহলে এই প্রবলেমে বলা হচ্ছে যে ধরো 8 নিউটন একটা বল এই দিক বরাবর আর 5 নিউটন বল ধরো এই দিক বরাবর। তো এদের যে লব্ধি আছে, এই লব্ধি এই বৃহত্তর বল বা 8 নিউটন বলের সাথে কত কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি। এটা হচ্ছে লব্ধি আর। তাহলে বলতেছে যে এই এদের মধ্যবর্তী কোণ যে আলফা সেটা কত, এটা বের করতে হবে। তাহলে বলো দেখি কি দেওয়া আছে আমাদের সূত্র অনুসারে। থিটা দেওয়া আছে না? tan থিটা ইকুয়ালস টু সূত্রটা আছে। এই থিটা মানে কি, যে কোনো একটা বলের সাথে এই লব্ধির অন্তর্গত কোণ, এটাই তো। আমাদের থিটার মানটা দেওয়া আছে, তো আমরা এটাকে ব্যবহার করবো এখানে। তাহলে tan 45 ইকুয়াল কি হবে, নিচে 8 প্লাস 5 cos আলফা, উপরে 5 sin আলফা। তাহলে tan 45 এর মান কত? 1। তাহলে 1 ইকুয়ালস টু 5 sin আলফা ডিভাইডেড 8 প্লাস 5 cos আলফা। তাহলে আর গুণ করে দিই। তাহলে 8 প্লাস 5 cos আলফা ইকুয়ালস টু 5 sin আলফা। তো এটাকে এই পাশে আনো আর এইটাকে এই পাশে নিয়ে যাও। তাহলে 5 cos আলফা মাইনাসের 5 sin আলফা ইকুয়ালস টু মাইনাসের 8। তো আমরা হচ্ছে 5টাকে কমন নিব, ওই 5কে আবার ভাগ করে দিব। তাহলে কত হবে? cos আলফা মাইনাসের sin আলফা ইকুয়ালস টু মাইনাসের 8/5। আমাদের টার্গেটটা কি? এখান থেকে আলফার মানটাকে বের করে নিয়ে আসা। কারণ যে অবস্থায় আছে cos আলফা মাইনাস sin আলফা, এখান থেকে কিভাবে বের করবা? বর্গ করলে কি হবে? হ্যাঁ, সূত্র বললে দেখি কি বললে শুনি। হ্যাঁ, sin 2a। তাহলে দেখটা তো চলে আসলো। হ্যাঁ এটাই। হ্যাঁ বলো শুনি। 1 বাই ওই যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করা। হ্যাঁ তাও হয়, হয় না? হয় না, হয় না, ওই সূত্রটা হয় না? শিখছিলাম যে আগে, যদি a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল c হয়, তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করা যায়। তবে এটা ইজিলি সলভ করা যায়, এটা থেকে ওই যে স্কয়ার করে দিয়ে। স্কয়ার করলে কি হয়, ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার 1 হয়ে যায়, আর এখানে 2 sin এর কজতে sin 2 এর ফর্মুলা আসে, তাহলে তো হইলে একটা আসলেই তো হয়। আমরা বর্গ করে দিব। তাহলে cos আলফা মাইনাস sin আলফা তার উপরে স্কয়ার ইকুয়ালস টু 64 ডিভাইডেড 25। তাহলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মাইনাস 2 sin আলফা cos আলফা ইকুয়ালস টু 64 ডিভাইডেড 25। তাহলে এটুকু হচ্ছে 1 আর মাইনাসের 2 sin আলফা cos আলফা ইকুয়ালস টু হচ্ছে 64/25। তাহলে এক কাজ করি, এটাকে এই পাশে আনি আর এটাকে এই পাশে নিয়ে যাই। তাহলে 1 মাইনাস 64/25 ইকুয়ালস টু 2 sin আলফা cos আলফা। এখানে হচ্ছে sin 2 আলফা,
sin 2 alpha equal, এবার এটুকু করে দেখো তো দেখি, 1 minus 60 1 minus 64/25 কত হয়? 39/25। তাহলে sin 2 alpha equals to minus 39/25, তাহলে আলফা ইকুয়াল কি হবে বলো দেখি, মানে 2 alpha equals to কি হবে, sin ইনভার্স মাইনাস এর 39/25, আলফা ইকুয়াল কি হবে, হাফ sin ইনভার্স মাইনাস এর 39/25। তাহলে এটাই আনসার নাকি? এটা আনসার না? এটাই তো আনসার হওয়া দরকার, এটা আলফা বেরিয়ে গেছে না। আসলে এই পুরো অঙ্কটাই ভুল, এই পুরো অঙ্কটাই ভুল। কারণ হচ্ছে এই প্রশ্নটাই ভুল, বোঝা গেল? এই প্রশ্নটাই ভুল। একটা জিনিস খেয়াল করছো, এখানে কি আসছে, মাইনাস, এই তুলবা না কেন, তুলতে হবে অবশ্যই। মাইনাসের মাইনাসের 39/25, তাহলে মানটা কি হয়ে গেল, মাইনাসের 1 থেকেও ছোট হয়ে গেল না? মাইনাস 39/25 কত আসে দেখো তো, দেখো তো কত আসে, মানে মাইনাস 1 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। কত? হ্যাঁ, না না, ওই মান না, এটা তো আসবেই, সাইন ইনভার্স দিলে তো এটা আসবে না, কারণ দেখাচ্ছি তোমাকে, ধরো -39/25, এই মানটা হচ্ছে -1.56, দেখো এই মানটা হচ্ছে মাইনাসের 1.56, সাইন থিটার মান কি -1 থেকে ছোট হতে পারে? কারণ সাইন থিটার রেঞ্জটা কত, -1 থেকে 1 পর্যন্ত, তাহলে এই মানটা কি -1 থেকে ছোট হয়ে গেছে না? তাহলে সাইনের কি এরকম কোনো মান পাওয়া সম্ভব না? তাহলে এখান থেকে আর কোন পাওয়া যাচ্ছে না, মানে ওরা যে প্রশ্নটা দিছে সেক্ষেত্রে অসামঞ্জস্যতা আছে, এই জন্য অঙ্কটা ভুল। তাহলে বোর্ডে কি করবো যদি এরকম হয়, তোমরা এইভাবেই এই পর্যন্ত সলভ করবে। আচ্ছা বলি, এটা কই আসছিল, এটা আসছিল যশোরবর্তী 7-এর ক, এটা আসছে তাহলে, আসলে আসছে তো। তাহলে তোমাদের কাজটা কি হবে, তোমরা যা দেওয়া আছে তাই দিয়েই সলভ করবে। এখন বোর্ডে একটা নিয়ম হচ্ছে যে যদি কোনোটাতে অটো মার্ক দেয় বা ভুল থাকে, তুমি অ্যান্সার করলে সেটার মার্ক দেয়, অ্যান্সার না করলে কিন্তু মার্ক দেয় না, আমি যতদূর শুনছি বা জানি এরকমটা না। ধরো কোনো একটা এমসিকিউ, ধরো যে অ্যান্সার নাই, তুমি কি করবা, বোর্ডে তো নেগেটিভ মার্ক নাই, এটা হচ্ছে সুবিধা, বোর্ডে তো নেগেটিভ মার্ক নাই, দাগাই দিবা, দাগাই দিবা। আর ভার্সিটির একটা ক্যারেক্টার আছে কি জানো, ধরো কোনো একটা অ্যান্সার নাই, তুমি অ্যান্সার পাইছো, দেখা গেছে যে ওই তোমার অ্যান্সারের সাথে বা যেটা যে মেইন অ্যান্সার এর সাথে হচ্ছে একটা একটা অ্যান্সারের প্রায় মিল আছে, কিন্তু পুরোটা মিল নাই, দেখছো ওটার অ্যান্সার ধরে ফেলে আর কি, যদি ভুল হয় আর কি। তাহলে বোর্ডে থাকলে কি করবা, যাই দেওয়া আছে যেভাবে দেওয়া আছে ওইভাবে অ্যান্সার দিবা, কনফিউজ হওয়ার কিছু নাই, ওইভাবে রেখে দিবা, যদি হইলো তো হইলোই, না হলে অটোমার্ক পাওয়া যাবে, অ্যান্সার না করলে তো আর পাওয়া যাবে না। এমসিকিউ বেলায় তাই, দাগাই রাখবা একটা, আর এমনিতে তো দাগাবা, বোর্ডে তো আর কোনো এমসিকিউ রেখে আসবা না, রেখে আসবা কি, বার্ষিক যখন পরীক্ষা দিবা তখন হচ্ছে এমসিকিউ গুলো সাবধানে দাগাইতে হবে, যে ভুল হইলো কি হইলো না, কারণ একটা কাটা গেলে তোমার পাওয়া মার্ক থেকে 0.25 কাটা যাবে, তুমি পাইছো আগে, এক তো কাটা যাবেই। অনেকে মনে করে কি জানো, এই যে একটা এমসিকিউ ভুল হলে বলি না যে 0.25 কাটা যাবে, ওরা মনে করে যে শুধু 0.25 কাটা যাবে, এক তো কাটা যাবেই, যেটা ভুল করছো বা দাগাও নাই তাহলে তো এক কাটা যাবেই, যদি ভুল করো তুমি যে নাম্বার পাইছো তার থেকে 0.25 কাটা যাবে, তাহলে একটা এমসিকিউ ভুল হইলে 1.25 কাটা যায় 100 মার্ক থেকে, তাই তো? আচ্ছা, অনেকে খুশি থাকে যে 0.25 কাটবে, সমস্যা কি, দিই দাঁড়াইতে থাকি। এটা কি শেষ? এটা এইভাবেই শেষ করবা, মানে এটুক দিয়ে রাখবা। আর যদি বুঝতেই পারো যে অসামঞ্জস্যতা হয়েছে প্রশ্ন, তাহলে লিখে দিবা যাহা গ্রহণযোগ্য নয়, এখানে লিখে দিবা যাহা 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 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আচ্ছা তারপরে যাবো, হ্যাঁ। এ বি আলফা টু আলফা থ্রি আলফা, আচ্ছা পরেরটা একটু খেয়াল করি, 20 নম্বর প্রবলেমটা,
এই যে কথা হবে না। 20 নাম্বার বলছে যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত এ ও বি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। বুঝো, যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত এ মানের এবং বি মানের দুটি বল আছে, যেখানে এ হচ্ছে বড় বি হচ্ছে ছোট। যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত এ ও বি মানে দুটি বল, যেখানে এ বড় বি ছোট, লব্ধি যদি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে, তবে বলদের অন্তর্গত কোণ বের করতে বলা হচ্ছে। তার মানে আলফা বের করতে হবে না, লব্ধির মান আর বাই কি হবে না, অন্তর্গত কোণকে হচ্ছে 1/3 বিভক্ত করে। মানে এ বল এবং বি বলের যে মধ্যবর্তী কোণ আছে, এই কোণটাকে লব্ধি 3 ভাগে ভাগ করে। এটা হচ্ছে 20 নাম্বার প্রবলেমটা। ধরো এটা হচ্ছে আমাদের এ বল, আর ধরো হচ্ছে এটা হচ্ছে বি বল। আচ্ছা দেখো 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 দেখো, খেয়াল করিও, এটা এ বল এটা বি বল, যেখানে হচ্ছে এ বড় আর বি হচ্ছে ছোট। বি হচ্ছে ছোট, এটা জিনিস খেয়াল করো তো। ধরো এই দিক বরাবর হচ্ছে 10 নিউটন আর এই দিক বরাবর হচ্ছে 5 নিউটন বল কার্যরত আছে, তাহলে লব্ধিটা কোন দিক থাকবে? এই 10 নিউটনের দিকে একটু হেলে থাকবে না? এই দিকে একটু বেশি হেলে থাকবে না, কারণ বলটা তো এই দিকে বেশি। আচ্ছা, এ ইজ গ্রেটার দেন বি, তাহলে এ বড় আর বি হচ্ছে ছোট। তাহলে বলা হচ্ছে যে এ বি এর লব্ধি এই মধ্যবর্তী কোণকে 3 ভাগে ভাগ করে। আমি ধরলাম এটা হচ্ছে 3 আলফা, ধরলাম হচ্ছে 3 আলফা। তাহলে 1/3 বিভক্ত করে বলছিল, 1/3 বিভক্ত করে বলছিল না? তাহলে আমি কি লব্ধিটা এই দিক বরাবর দিব নাকি এই দিক বরাবর দিব? অবশ্যই এই দিক বরাবর, কারণ এটা হচ্ছে বড়। তাহলে এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে কি বলো দেখি, 2 আলফা। 1/3 ভাগ করছে যে, এই যে 1/3 আর এটা হচ্ছে 2/3। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা বুঝছো আশা করি। তাহলে আমি ধরছি যে এ এটা বল, বি হচ্ছে এটা বল, মধ্যবর্তী কোণ 3 আলফা, এটা কিন্তু আমাদের নিজের ধরে নেওয়া। তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে 2 আলফা। আমাকে বের করতে হবে এখানে, বের করতে হবে এখানে আলফার মানটা, আলফার মানটা বের করতে হবে। আলফা নাকি 3 আলফা কি চাইছে? হলে তবে বল দ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। আচ্ছা, এই যে এ বল এবং এই বি বলের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। আমি ধরলাম এদের লব্ধি হচ্ছে আর। আর কি কোনো তথ্য দেওয়া আছে এখানে? নাই। তাহলে দেখো তো, এটা দেখে হচ্ছে ইয়ের মতো মনে হচ্ছে না, লব্ধির সাইন সূত্র। এই একটা বল এই কোণ, এই একটা বল এই কোণ, আবার হচ্ছে লব্ধি দেওয়া আছে। সাইন সূত্র হচ্ছে এরকম, a ডিভাইডেড সাইন 2 আলফা, মানে এই বল এই কোণ দিয়ে হচ্ছে সাইন, ইকুয়ালস টু বি বাই সাইন আলফা। এই যে বি বল আর হচ্ছে এই কোণ দিয়ে হচ্ছে সাইন, আর আর ডিভাইডেড লব্ধি হচ্ছে দুটোর যোগফল, সাইন আলফা প্লাস 2 আলফা। ওই যে ওদের ওখান থেকে নিয়ে নিও আর কি, একটু আগে পরে শুরুর দিকে নিশ্চয়ই এইরকম। তো এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে কিউ বল, এবং এদের লব্ধি হচ্ছে আর। যদি এই আর বা লব্ধি বল এই পি বলের সাথে আলফা কোণ উৎপন্ন করে, যদি এই লব্ধি আর এই কিউ বলের সাথে বিটা কোণ উৎপন্ন করে, তাহলে পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা লেখা যায়। এটা হচ্ছে সাইন সূত্র, লব্ধির সাইন সূত্র। তাহলে এই সূত্র অনুসারে আমরা কি করছি, এই বল ডিভাইডেড সাইন এই কোণ, এই বল ডিভাইডেড সাইন এই কোণ, এবং এই বল ডিভাইডেড সাইন এই দুটার যোগফল লিখছি। টার্গেট হচ্ছে এখান থেকে আলফার মান বের করা বা 3 আলফার মান বের করা। এই আর কি আমাদের প্রশ্ন দেওয়া আছে? তাহলে আমাদের এটা ইউজ করে অ্যান্সার দেওয়া যাবে না। তো আমরা এখানে a ডিভাইডেড সাইন 2 আলফার পরিবর্তে লিখবো হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা ইকুয়ালস টু b ডিভাইডেড সাইন আলফা। আর এখানে কি হয়, r ডিভাইডেড সাইন 3 আলফা। তাহলে a ডিভাইডেড 2 সাইন আলফা cos আলফা ইকুয়ালস টু b ডিভাইডেড সাইন আলফা ইকুয়ালস টু r ডিভাইডেড, বলো তো সাইন 3a মানে কি? সাইন 3a, তাহলে কত বলো দেখি? 34। তাহলে 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a, এটা। তাহলে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা।
তাহলে একটা বিষয় লক্ষ্য করলে দেখবা যে প্রত্যেকটা অনুপাতেই আমাদের সাইন আলফা আছে। তাহলে এরা কাটা দিয়ে দেওয়া যায়। তাহলে এ বাই, এখানে আমাদের সাইন আলফা আছে, কাটা, তাহলে 2 কজ আলফা হইলো। বি বাই, এখানে সাইন আলফা আছে, তাহলে কাটা 1 হইলো। আর বাই, এখানে 3 সাইন আলফা কমন নেওয়া যায় না, কমন নিলে হচ্ছে ওই সাইন আলফা কাটা গেছে, তাহলে রইলো কত, 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। তাহলে এবার প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে এখানে লিখি, প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে, তাহলে এখানে আছে হচ্ছে এ বাই 2 cos আলফা ইকুয়ালস টু, এখানে আছে শুধু বি, আর গুণ করলাম cos আলফা ইকুয়ালস টু এ, তাহলে cos আলফা ইকুয়ালস টু বি বাই 2b, তাহলে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স এ বাই 2b। সুতরাং বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কি ছিল, 3 আলফা ছিল না, 3 আলফা ইকুয়ালস টু 3 ইন্টু cos ইনভার্স a বাই 2b, এটা आंसर। এটা কি শেষ? এটা শেষ? আচ্ছা, আচ্ছা 21 আর হচ্ছে 22 এগুলো সেম, আমি 22 নাম্বারটা করাই দিতেছি। হ্যাঁ, তো 22 নম্বরে বলা হচ্ছে যে কোনো কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের 1/3 সমান। তাহলে কোন একটা কণার উপর ক্রিয়ারত দুইটা বল আছে, এদের লব্ধি একটি বলের উপর লম্ব আছে, আর এর মান অপরটির মানের 1/3 সমান। আমাকে দেখাইতে হবে যে এদের বলদ্বয়ের অনুপাত হচ্ছে 2√2:3। তাহলে ব্যাপারটা এরকম না, যেমন ধরো এই একটা বল পি, আর ধরলাম এই একটা বল কিউ। আচ্ছা বলো দেখি কিউটাকে কেন এইভাবে দিছি? অলরেডি ওরা বলেই দিছে যে লব্ধি হচ্ছে একটা বলের উপর লম্ব, লব্ধি যদি একটা লম্ব হয় তাহলে কি এই কিউ কি ভেসে দেওয়া যাবে নাকি? না, পরে দিতে হবে। তো আমি ধরলাম যে এটা পি বলের সাথে হচ্ছে লম্ব, এটা পি বল, এটা কিউ বল, তো লব্ধি একটা বলের সাথে লম্ব আর অপর বলের 1/3 সমান। তাহলে এখানে আর কি হবে বলো দেখি, কিউ/3 হবে না? আর ধরলাম যে এই কোণটুকু হচ্ছে আলফা, মানে পি বল এবং কিউ বলের মধ্যবর্তী কোণ আলফা। আমাকে বের করতে হবে এই পি বল এবং কিউ বলের অনুপাত। ঠিক আছে, আচ্ছা দেখো তো, যদি আমি এই এই সবগুলা বলের আনুভূমিক বরাবর উপাংশগুলো নিয়ে কাজ করি না তো কি হয়? সবগুলা বলের এভাবে লিখছিলাম, মনে আছে? ধরো পি একটা বল, কিউ একটা বল এবং আর একটা বল, আর হচ্ছে লব্ধি। এই আর এর দুটো উপাংশ আছে, একটা হচ্ছে আনুভূমিক বরাবর আর এটা হচ্ছে উলম্ব বরাবর। এটা ছিল আর কস থিটা, যখন এটুকু হচ্ছে থিটা, আর এটা ছিল আর সাইন থিটা। ধরলাম যে এটুকু হচ্ছে আলফা, তাহলে কিউ বলের দুটো উপাংশ আছে, একটা হচ্ছে এই দিক বরাবর, একটা হচ্ছে এই দিক বরাবর। এটা হচ্ছে কিউ সাইন আলফা, তাহলে কিউ কজ আলফা, এটা হচ্ছে কিউ সাইন আলফা। আর এই পি তো আনুভূমিক বরাবরই আছে পুরোটাই, তাহলে আনুভূমিক বরাবর এটা পুরোটাই কাজ করবে, তাই তো? সোজা কথা হচ্ছে পি কস 0 ডিগ্রি আর এদিক বরাবর পি সাইন 0 ডিগ্রি। তো পি কস 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে 1, তাহলে পি রইলো, আর পি সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, এগুলো 0 হয়ে গেছে। মানে আণবিক বরাবর যে বলটা আছে এটা পুরোটা এই দিক বরাবর কাজ করতেছে। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এই দুই বলের আণবিক বরাবর উপাংশ নিব
যোগ করব সেটা কার সমান হবে? এই আর বলের আনুভূমিক উপাংশের সমান হবে। তাহলে এই দিক বরাবর পি কস 0 ডিগ্রি প্লাস কিউ এর হচ্ছে কিউ কস আলফা ইকুয়াল আর এর কত হবে? আর কস 90। তাহলে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে পি থাকলো প্লাস কিউ cos আলফা এটা রইলো। আর বলো দেখি cos 90 মান কত? 0। তো এই পুরোটা আমরা 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা শর্ত পাইলাম একটা। শর্তটা হচ্ছে এরকম যে কিউ cos আলফা ইকুয়ালস টু, সুতরাং মাইনাসের পি, ধরলাম আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এইবার আমরা নরমাল সূত্র ফেলবো এই পি বল এবং কিউ বলের লব্ধির। তাহলে এখন আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা। আমরা আর এর মান অলরেডি জানি, সেটা হচ্ছে q/3, তার উপরে স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p। খেয়াল করো এই কিউ cos আলফার মানটা কি? মাইনাস পি, মাইনাসের পি। তাহলে এখানে হচ্ছে কিউ স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাসের 2p স্কোয়ার। আর আর গুণ করে দিই, তাহলে 9p স্কোয়ার প্লাস 9q স্কোয়ার মাইনাস 18p স্কোয়ার। তাহলে পি স্কোয়ার গুলাকে একসাথে করি আর কিউ স্কোয়ার গুলাকে একসাথে করি। এখানে হচ্ছে 9p স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাসের 18p স্কোয়ার, তাহলে মাইনাসের 9p স্কোয়ার। তো মাইনাসের 9p স্কোয়ারটাকে আমরা এই পাশে আনবো, তাহলে 9p স্কোয়ার ইকুয়ালস টু, এখানে ছিল 9q স্কোয়ার, এখানে আছে শুধু কিউ স্কোয়ার, তাহলে এই পাশে কি থাকবে? 8q স্কোয়ার, রাখলাম হচ্ছে 8q স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ারটাকে এই পাশে আনো আর 9টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার ইকুয়ালস টু 8 ডিভাইডেড 9। রুট করে দাও, পি বাই কিউ ইকুয়ালস টু 2√2 ডিভাইডেড 3। সুতরাং পি ইস টু কিউ ইকুয়ালস টু 2√2 ইস টু 3। এই হচ্ছে বলগুলোর অনুপাত 2√2 ইস টু 3।